সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল প্রেজেন্টস স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান হেলথ টক। বরাবরের মতোই আমি সাথে আছি ডক্টর টিআর পিতামা। স্টুডিওতে উপস্থিত আছেন সুনামধন্য চিকিৎসক ডক্টর আশিস কুমার চক্রবর্তী, ম্যানেজিং ডাইরেক্টর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। আপনাকেও ধন্যবাদ এবং সকল দর্শক শ্রোতাকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সাধারণত এই ধরনের অনুষ্ঠানে আমরা রোগ নিয়ে কথা বলি, তবে আজ আমরা একটু অন্যরকমভাবে শুরু করতে চাই। শুরুতে জানতে চাই একজন চিকিৎসক হিসেবে আপনার বিশেষায়িত জ্ঞান, আপনার ব্যক্তি জীবন এবং কেন আপনি চিকিৎসা সেবাকে পেশা হিসেবে গ্রহণ করেছেন। আরে বিয়ে সাহেব যে রেস্ট নেন, মেয়ের বিদায়ের দিন, বাবা রেস্ট নিতে পারে। আরে আপনি বসেন। ঠিক আছে। এই না 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 না, তুই টেনশন করিস না মা। আঙ্কেল, এই বাবা বাবা ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। আপনার বাবার কি আগে কখনো বুকে ব্যথা হয়েছে? মাঝে মাঝে করতো, কিন্তু গ্যাসের ব্যথা মনে করে খুব একটা গুরুত্ব দিত না। বুকে ব্যথা কখনোই অবহেলা নয়। আপনার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, এনজিওগ্রাম লাগবে। আপনার বাবার এ দুটো ব্লক ধরা পড়েছে, ওনার রিং পরাতে হবে। ডক্টর, আপনার যেটা ভালো মনে হয় প্লিজ আপনি ওইটাই করেন। থাকুন নির্ভয়ে, আছে হৃদরোগের বিশ্বমানের চিকিৎসা সেবা ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। বাবা কাঁদছিস কেন পাগলি? আমি তো ভালো হয়ে গেছি। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আছে আমার পাশে, ওরা আমার হৃদয়ের বন্ধু। যখন আপনার পাশে ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনি আর একা নন। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। ধন্যবাদ। আসলে এই অনুষ্ঠানটার বিশেষত্ব আমিও ফিল করছি। সাধারণত এই ধরনের অনুষ্ঠানগুলিতে শুধুমাত্র অসুখ বিসুখ, হার্টের অসুখ, কিডনি অসুখ, ডায়াবেটিস, প্রেশার এগুলি নিয়ে আলোচনা হয় এবং কখনো কখনো আমার মনে হয় যে রোগীরা বোধ হয় একটু বিরক্তই বোধ করে যে শুধু অসুখ নিয়ে কথা বলি। সেখানে ডাক্তার যে একজন মানুষ, তারও যে জীবন আছে, সেগুলিও রোগীদের জানার প্রয়োজন বলে আমি মনে করি। আমি ডাক্তার আশিস কুমার চক্রবর্তী। আমার জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায়। আমি সেখানকার স্থানীয় সরাইল অন্নদা স্কুল থেকে প্রথম বিভাগে এসএসসি পাশ করি এবং পরবর্তীতে ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসিতে স্টার মার্কস সহ প্রথম বিভাগে পাশ করি এবং সরকারি মেডিকেল কলেজ কুমিল্লা মেডিকেল কলেজে চান্স পাই। সেখান থেকে আমি 2000 সালে এমবিবিএস পাশ করি এবং পাশ করার সাথে সাথে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী ক্রিশ্চিয়ান মেডিকেল সেন্টার, যেটি মিশন হাসপাতাল নামে স্থানীয়ভাবে পরিচিত, সেখানে চিফ মেডিকেল অফিসার হিসেবে জয়েন করি এবং সেখানে আমি 4 বছর সার্ভিস দিই এবং সেখানকার ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমার পেশেন্ট ছিল। এটি একটি ম্যাটারনিটি হসপিটাল ছিল, যার বেশিরভাগ পেশেন্টই আমার কাছে ছিল লেডি পেশেন্ট এবং অনেক প্রায় 5,500 শিশুর জন্ম কিন্তু আমার সময়ে ওই হাসপাতালে, যারা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে, কেউ মেডিকেলে পড়ছে বা ইঞ্জিনিয়ারিং পড়ছে। তো সেই সময়টাতে 4 বছর সার্ভিস দেওয়ার পর আমি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হই। আমার স্ত্রী নীতা চক্রবর্তী, আমাদের একটি পুত্র সন্তান আছে এবং পরবর্তীতে আমি ঢাকায় চলে আসি। ঢাকায় এসে এখন যে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল আপনি যেটি বলছেন, সেটি সেই সময় 2004-এ আয়েশা মেমোরিয়াল হাসপাতাল নামে পরিচিত ছিল। সেটি আমরা আমাদের ব্যবস্থাপনায় অধিগ্রহণ করি এবং সেটির মূল দায়িত্ব আমি নেই এবং পরবর্তীতে এটিকে আস্তে আস্তে পরিচালনা করতে করতে সেই 50 শয্যার আয়েশা মেমোরিয়াল হাসপাতালটি এখন কিন্তু 350 শয্যার ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল এবং আমাদের 500 শয্যার ইউনিভার্সাল দ্য মেডিসিটির সুপার স্পেশালিটির নির্মাণ কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে, যেটি বাংলাদেশের একটি আইকনিক কর্পোরেট হসপিটাল হবে, যেখানে উন্নত বিশ্বের প্রায় সকল সুবিধা, চিকিৎসা সুবিধা বিদ্যমান থাকবে। তো বাই দিস টাইম আমি আমার হসপিটাল পরিচালনার স্বার্থে দেশে বিদেশে বেশ কিছু হসপিটাল ম্যানেজমেন্ট এবং লিডারশিপ ট্রেনিং করেছি। ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং সর্বশেষ আমি জাপানে
লিডারশিপ ট্রেনিং একটা প্রোগ্রাম করেছি, যেটি জাপান গভর্নমেন্টের একটি স্কলারশিপ প্রোগ্রাম ছিল, বিডিএলডি প্রোগ্রাম, যেটির মাধ্যমে আমি হায়ার ম্যানেজমেন্ট প্রোগ্রামে ওসাকা ইউনিভার্সিটির আন্ডারে যে কানসাই ক্যান্সু সেন্টার, সেখান থেকে আমি প্র্যাকটিক্যাল নলেজ গ্রহণ করি, যার মাধ্যমে আমি এদেশের মানুষকে স্বাস্থ্যসেবায় আরও অধিকতর সার্ভিস দিতে সক্ষম হচ্ছি বলে আমি মনে করি। আপনার এই বর্ণাঢ্য কর্মজীবনে আপনার অনুপ্রেরণার উৎস কে? আসলে আমি প্রথমেই যার কথা বলতে চাই যে আমার বড় বোন প্রীতি চক্রবর্তী, বাংলাদেশের একজন আইকনিক নারী উদ্যোক্তা এবং আমাদের গ্রুপের চেয়ারম্যান। আমি যখন ব্রাউনবাড়িয়া থেকে ঢাকায় আসি, আমি দিদির প্রেরণাতেই কিন্তু আসি। উনি যখন বলল যে আয়েশা মেমোরিয়াল হাসপাতালটি সেল হবে, তুমি একটু আসো দেখো। তো আমি যখন এটিকে দেখি এবং যখন মনে হলো যে এটা একটা খুব কমপ্লিট হসপিটাল, আমি চাইলে এটাকে চালাতে পারবো, তখন হাসপাতালটি আসলে খুব সিঙ্কিং অবস্থায় ছিল এবং বিক্রি হয়ে যাচ্ছিল। তখন আমার মনে হচ্ছে যে আমি যদি ডিভোটেড থাকি, আমি যদি প্রফেশনাল থাকি, আমি যদি মানুষকে রেসপেক্ট এবং পেশাগত সার্ভিস দেই, তাহলে বোধহয় এই প্রতিষ্ঠানটিকে বড় করে তোলা সম্ভব। এবং আমার অনুপ্রেরণার জন্য তাকে আরেকবার আমি ধন্যবাদ দিতে চাই যে আমি যখন নটরডেম কলেজে চান্স পাই, তখন কিন্তু আমার বোনের বাসায় থেকেই আমি পড়াশোনা করেছি এবং আমার পড়াশোনার শুরু থেকেই একদম তীক্ষ্ণভাবে আমার দিকে নজরদারি করা, যে বয়সে একটি ছাত্র বা ছাত্রী কিন্তু বিপথে যেতে পারে, সেই কারণেই হয়তো আমি এসএসসি থেকে এইচএসসিতে ভালো রেজাল্ট করেছি এবং সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছি। সেজন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ। আমার বাবা মার আশীর্বাদ তো আমার পাশে আছেই, আমার সকল ভাই বোনরা আমার পাশে আশীর্বাদে ঘিরে রেখেছে। এবং আমি একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই আমার স্ত্রী নীতা চক্রবর্তীকে, কারণ আমার যে প্রফেশনটি, হয়তো আমি সকালে বের হই, রাত 12টায় ঘরে ঢুকি, তো সেটি যদি সে অবলীলায় মেনে নিয়ে না থাকতো, মানে মেনে না নিত, তাহলে হয়তো আমি এত দূর আসতে পারতাম না। সুতরাং তার কাছেও আমি বিশেষভাবে কৃতজ্ঞ। আমার বেশ কিছু বন্ধুবান্ধব সার্কেল আছে যারা আমাকে খুব ইন্সপায়ার করে। আমি অনেক জীবনে ভালো ভালো বন্ধু পেয়েছি, যে বন্ধুরা আমি বলবো সঞ্জীব, তনু, মোবারক, আরও ঢাকায় অনেক বন্ধুবান্ধব আছে। আমার ভ্রাতৃস্তম কিছু মানুষ আছে, মানু, উজ্জ্বল, নারায়ণ, এরা সার্বক্ষণিকভাবে আমার পাশে ঘিরে থাকে, যার ফলে আমার প্রফেশনাল কাজের বাইরেও আমি কিছু আরও সিএসআর টাইপ কাজ করি, যেগুলি হয়তো পরের আলোচনায় আমি বলবো। বাংলাদেশের স্বাস্থ্য খাতে বেসরকারি হাসপাতালসমূহের ভূমিকা কি? বাংলাদেশে আসলে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি স্বাস্থ্য খাত একটি চমকপ্রদ অবস্থানে দাঁড়িয়ে আছে, উইথ ভেরি ফিউ এক্সেপশনস, সেগুলি আমি বলছি। গত 2 দশকে বাংলাদেশে একটি অনুকরণীয় এবং অভাবনীয় ডেভেলপমেন্ট এসেছে হেলথ সেক্টরে। একসময় আজ থেকে 15-20 বছর আগে একটি এনজিওগ্রাম করার জন্য হয়তো কমপক্ষে পাশের দেশ ভারতে যেতে হতো, রিক্সায়, ভ্যানে, প্লেনে, ট্রেনে, বাসে চড়ে, ট্রেনে দাপাদাপি করে, অনেক কষ্ট করে মানুষ জমি বিক্রি করে বিদেশ যেত। কিন্তু আপনি শুনলে খুশি হবেন যে বাংলাদেশে কমপক্ষে 1/2 শতাধিক পূর্ণাঙ্গ কার্ডিয়াক সেন্টার রয়েছে, যেখানে উন্নত বিশ্বের প্রায় সকল কার্ডিয়াক সুবিধা বিদ্যমান। আমাদের ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতাল 24 ঘন্টা একটি ওয়ান স্টপ কার্ডিয়াক সেন্টার, যেখানে উন্নত বিশ্বের যে প্রাইমারি পিসিআই থেকে শুরু করে মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি, বাইপাস সার্জারি, ভালভ সার্জারি, রিডু সার্জারি এবং হাই রিস্ক যে বাইপাস সার্জারি সহ 24 ঘন্টা কার্ডিয়াক এমার্জেন্সির সকল ব্যবস্থা রয়েছে। সুতরাং একটি উদাহরণই বোঝানোর জন্য যথেষ্ট। এছাড়াও রোগ নির্ণয় ব্যবস্থায় অনেক উন্নত বিশ্বের যন্ত্রপাতি এখন আমাদের দেশে বিদ্যমান, অনেক রিচ ডায়াগনস্টিক সেন্টার, তারকা মানে ডায়াগনস্টিক সেন্টার পর্যন্ত বাংলাদেশে রয়েছে। সরকারের পাশাপাশি বেসরকারি স্বাস্থ্য খাত একটি বিশেষ গুরুত্ব বহন করছে। বাংলাদেশের স্বাস্থ্যসেবায় প্রায় 66% স্বাস্থ্যসেবা কিন্তু বেসরকারি স্বাস্থ্য খাত দিয়ে আসছে। সরকারের একার পক্ষে 18 কোটি মানুষের জনস্বাস্থ্য নিয়ন্ত্রণ করা 1 কোটি সম্ভব নয়, তাই বেসরকারি উদ্যোক্তাদের জন্ম। আমরা চেষ্টা করছি সরকারের পাশাপাশি বেসরকারি খাত ভালোভাবে এগিয়ে চলতে, মানুষকে উন্নত স্বাস্থ্যসেবা যৌক্তিক মূল্যে প্রদান করতে। যারা উচ্চবিত্ত তাদের জন্য বিশেষায়িত হাসপাতাল কতগুলি রয়েছে, 5 স্টার হসপিটাল রয়েছে। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত কিংবা যদি কেউ বিশেষ পছন্দে অনেক উচ্চবিত্ত মানুষও আসতে চায়, যে কোনো লেভেলের মানুষকে কিন্তু আমরা সার্ভিস দিতে পারি এবং আমরা সক্ষমতা রয়েছে। বাট আমরা মূলত মধ্যবিত্তের জন্য আমাদের ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালকে ডেডিকেট করতে চাই, কারণ এই যে প্রায় 85% জনগোষ্ঠী মধ্যবিত্ত, তারা আইদার 5 স্টার হসপিটালেও যেতে পারে না, আবার ঢাকা মেডিকেল কলেজের বারান্দায়ও যেতে পারে না।
একটা লোকলজ্জার ভয় থাকে, তাদের জন্য ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল একটি অপার সম্ভাবনার জায়গা বলে আমি মনে করি, আমি বিশ্বাস করি। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আর কিছু নেতিবাচক বিষয় রয়েছে। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আমাদের যে নতুন এসেছেন তাকে ধন্যবাদ জানাই যে উনি সরেজমিনে বিভিন্ন হাসপাতাল পদক্ষেপ যাচ্ছেন এবং পর্যবেক্ষণ করছেন এবং গিয়ে যে সেখানে যে অব্যবস্থাপনা দেখছেন এবং তারও কিছু উনি তাৎক্ষণিক অ্যাকশন নিচ্ছেন। ব্যাঙের ছাতার মতো পাড়ায় মহল্লায় গলিতে অলিতে, নিচে পুরীর সিঙ্গারার দোকান, উপরে জুতার দোকান, তিনতলায় ডায়াগনস্টিক সেন্টার, এগুলি হতে পারে না। এরা এইরকম সেন্টারগুলি স্বাস্থ্যসেবার মানকে প্রশ্নবিদ্ধ করছে। এই ছোট ছোট পাড়া মহল্লার ছোট ছোট অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বা ক্লিনিক্সে যখন একটা রোগী মারা যায় কিংবা ভুল চিকিৎসার অপবাদ আসে, তখন কিন্তু এটি সকল প্রাইভেট হসপিটালের কাছেই গায়ে একটি কাদা ছুঁড়ে দেয়। তখন মানুষ বিভ্রান্ত হয়ে যায়, মানুষ বেসরকারি স্বাস্থ্যখাতকে ভুল বোঝে। কিন্তু আমি জনগণের উদ্দেশ্যে বলবো, জনগণ এখন অনেক সচেতন, গণমাধ্যমকেও ভূমিকা পালন করতে হবে যে প্রতিষ্ঠানগুলিতে জীবন বাঁচানোর সকল আয়োজন রয়েছে, মানুষ যেন তার অসুখে বা জরুরি অবস্থায় এই ধরনের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে যায়। আপনি দেখবেন অনেক রোগী কিন্তু বুকে ব্যথা নিয়ে এমন একটা হাসপাতালে গিয়েছে যেখানে তাকে গ্যাসের ব্যথা মনে করে ট্রিটমেন্ট করছে, কোনো কার্ডিওলজিস্ট নাই, কোনো ফ্যাসিলিটিস নাই। দেখা গেল যখন অনেকটা সময় নষ্ট করে আমার কাছে আসছে, আমার এখানে 24 ঘন্টা জির ক্যাথল্যাব এবং 24 ঘন্টা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট থাকা সত্ত্বেও আমরা হয়তো অনেক সময় এই পেশেন্টটাকে সার্ভিস দিতে পারছি না। কারণ কার্ডিয়াক ডিজিজগুলিতে বা হার্টের অসুখে এক সময় গুরুত্বপূর্ণ বিষয়। 90 মিনিট ইজ এ গোল্ডেন আওয়ার। এই সময়ের মধ্যে যদি রোগী আমার কাছে আসতে পারে তাহলে কিন্তু তাকে উন্নত বিশ্বের স্বাস্থ্যসেবা প্রদান আমরা করতে পারি। সুতরাং এই সক্ষমতা রয়েছে। সুতরাং সরকারের নজরদারি বাড়াতে হবে। যারা বেসরকারি স্বাস্থ্যখাত রিয়েলি দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে তাদেরকে যেমন প্রণোদনা দিতে হবে, তেমনি যারা অবৈধভাবে কাজ করছে, যারা লাইসেন্স নবায়ন করছে না, যারা যা ইচ্ছা তা করছে, নিম্নমানের রিয়েজেন্ট দিয়ে, এক্সপায়ার্ড ডেট রিয়েজেন্ট দিয়ে পরীক্ষা করছে কিংবা রোগীদেরকে সর্বশান্ত করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। দর্শক, আপনারা জানতে পারলেন কিভাবে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতগুলোর মধ্যে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল কিভাবে তাদের সুনামের সাথে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। একটু তাড়াতাড়ি জান না ভাই। এক রাজা খুব অসুস্থ, রাজকন্যা কোথাও চিকিৎসা পেল না, সবাই তাকে ফিরিয়ে দিল। রাজকন্যা রাজাকে নিয়ে এলো ইউনিভার্সাল হাসপাতালে। আমার বাবা মার দিন রাত এভাবেই কাটে। বিশ্বাস হলো না তোমার? দাঁড়াও দেখাচ্ছি। ওই দেখো, জানো বাবা মাকে আমি কাছেই পাই না, দুজনকে খুব মিস করি। কিন্তু ওরা যে সুপার হিরোদের অনেক দায়িত্ব। কি বললে? আমি অনেক একা? আরে না, তুমি তো আছো। এমন নিবেদিত প্রাণ একঝাঁক সুপার হিরো ডাক্তার, নার্স এবং আধুনিক সব যন্ত্রপাতি নিয়ে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দিনরাত 24 ঘন্টায় নিয়োজিত আছে আপনার সেবায়। ওরে দুষ্টটা, এখনো ঘুমাওনি? না। কি ইমার্জেন্সি? এখনই আসছি। তখনই কেউ দেয় হাত বাড়িয়ে। ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, চাই হাসি মুখ সবার। স্যার, দর্শকদের উদ্দেশ্যে একজন চিকিৎসক হিসেবে আপনার বিশেষ স্বাস্থ্যবার্তা কি? আমি দর্শকদের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাই, একজন চিকিৎসক হিসেবে, প্রশাসক হিসেবে না, আপনারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন, আপনারা স্বাস্থ্য সচেতন হন। বিদেশে মানুষ কিন্তু স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক। সুতরাং এই দেশের মানুষ শুধুমাত্র অসুখ হলে ডাক্তারের কাছে যায় বা টেস্ট করে। আমি বলবো যে আপনারা বছরে কমপক্ষে 2 বার স্বাস্থ্য পরীক্ষা করুন, নিয়মিত হাঁটাচলা করুন, সুস্থ স্বাভাবিক খাদ্যাভ্যাস গড়ে তুলুন। আমাদের যে শাকসবজি ফলমূল আছে এবং আমাদের যে সুষম খাদ্য বলতে যা বোঝায় সেটিকে ফলো করুন। এই যে জাঙ্ক ফুড, এখন যে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আমি দেখি যে একটি পরিবার পুরোটাই হয়তো ফুড পান্ডায় অর্ডার দিয়ে সকাল দুপুর রাত খাওয়া দাওয়া করছে, এগুলিকে বাদ দিয়ে একদম স্বাস্থ্যসম্মত খাবার খান এবং স্থূলতা পরিহার করুন। রাত জেগে মোবাইল না টিপে নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে পড়ুন এবং সকালে উঠে দিনের কাজগুলি করুন। অতিরিক্ত মানসিক চাপ নেবেন না, উৎফুল্ল থাকুন এবং স্বাস্থ্য সচেতন হন। অন্যদেরকে ফেসবুকে স্বাস্থ্য সচেতনতার পরামর্শ দিন, তাহলে আশা করব যে আপনারা সুস্থ থাকবেন অনেক দিন। ধন্যবাদ স্যার আপনার সুন্দর পরামর্শের জন্য। সুপ্রিয় দর্শক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল নিবেদিত হেলথ টক অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদেরকেও ধন্যবাদ এবং ঈদ মোবারক সবাইকে।